আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মাগুরার ধর্ষণের শিকার হওয়া শিশুটি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুর 1টায় শিশুটি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আসামিদের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। শোকে বিহ্বল মা, আদর করে ডাকা ছোট্ট মনির শেষ বিদায়। তার সঙ্গে ঘটে যাওয়া জঘন্যতম ঘটনা বিড়বিড় করে বলছিল বারবার। কিছুক্ষণ পরপর মূর্ছা যাচ্ছিলেন তিনি। 14 বছর বয়সী বড় বোনের ওপর দুলাভাইয়ের নির্যাতন দেখে ফেলাই কাল হলো তার। দুলাভাই ও শ্বশুরের পাশবিক নিষ্ঠুরতার বর্ণনা দিচ্ছিলেন মা। আমার মনে যেরকম গলায় পাশ দিয়ে মারছে, পুরো গলা গা হয়ে গেছে রে আল্লাহ, ওইরকম ফাঁসি দিয়ে ও গারু যেন ওইরকম মারে রে। গলা চেপে ও শরীরের ওপর পাশবিক নির্যাতন হার মানাবে যে কোনো ঘটনাকে। সেদিনই তাকে অচেতন অবস্থায় মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়। এটার বিচার চাই, সঠিক বিচার চাই, যাতে এরকমভাবে কোনো মার কোল খালি আর না হয়। বাচ্চাটাকে যে বাসায় রেখে আসি, বোঝাতে পারবো না কিরকম আমরা আসলে ফিল করি। ধর্ষকের বিচার চাই। পর্যায়ক্রমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। অবস্থা খুবই সংকটাপন্ন হলে 8ই মার্চ তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিল 6 দিন। বৃহস্পতিবার শিশুটির হৃদযন্ত্র 3 বার বন্ধ হয়ে যায়। প্রথম 2 বার হৃদযন্ত্র কার্যকর করা গেলেও তৃতীয়বার আর হৃদযন্ত্রের স্পন্দন ফিরিয়ে আনা যায়নি। 2 দিন আগে রাত্রে সে কোমায় চলে গেছে, ওর ব্রেন কাজ করছিল না। তারপর থেকে আস্তে আস্তে ওর সুগার লেভেল বেড়ে গেছে, ওর পটাশিয়াম কমে গেছে। আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। আজই হেলিকপ্টারে করে শিশুটির মরদেহ মাগুরায় নেওয়া হবে। শিশুটির দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার সেখানে থাকবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঢাকা থেকে মাগুরায় নেওয়ার পর শিশু আসিয়া প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় জেলা স্টেডিয়াম মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে আসিয়াকে ঢাকা থেকে মাগুরায় নিয়ে যাওয়া হয়। জানাজায় জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এবং হেফাজতে ইসলাম নেতা মাওলানা মামুনুল হক অংশগ্রহণ করেন। মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন সর্বস্তরের মুসল্লিরা। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন আসিয়ার জানাজায়। বৃহস্পতিবার দুপুরে আসিয়ার মৃত্যুর ঘটনায় সারা দেশে মানুষের পাশাপাশি শোকাহত হন মাগুরার সর্বস্তরের মানুষ। আসিয়ার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তার গ্রামের বাড়িতে, পরে জারিয়া গ্রামে তার দাফন হবে। ন্যাক্কারজনক আসিয়া ধর্ষণ ও শিশুটির মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে চলছে নিন্দা ও প্রতিবাদের ঝড়। গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। মাগুরায় 8 বছরের শিশুটি আপন বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারাই ধর্ষণের শিকার হয়। পাশবিক ঘটনার সঙ্গে জড়িত শিশুটির দুলাভাই নিজেও। সম্প্রতি এমন বোমা ফাটান আসিয়ার বড় বোন। ইতোমধ্যে অভিযুক্ত শ্বশুর সহ 4 জনকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। মাগুরা থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। বিবেক কতটা নিচে নামলে এমনটা হতে পারে? 8 বছরের শিশুকে অমানুষ্যের মতো ধর্ষণ। মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামের 3য় শ্রেণী পড়ুয়া আসিয়া রমজান ও ঈদের ছুটিতে বেড়াতে যায় মাগুরা সদরের মাঠপাড়া গ্রামে বড় বোনের বাড়িতে। সেখানেই গত 6 মার্চ বোনের শ্বশুর হিটু শেখ দ্বারা ধর্ষণের শিকার হয় অবুঝ মেয়েটি। স্থানীয় হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পরে তাকে পাঠানো হয় ঢাকায়, কিন্তু বাঁচানো গেল না ফুটফুটে শিশুটিকে।
পরিবারের সাথে শোকার্ত পুরো গ্রামবাসী। এভাবে যে তাকে মৃত্যুর কোলে ঢলিয়ে দেওয়া হলো, সেই নৃশংস খুনি, সেই ধর্ষককারীর জন্য উপযুক্ত বিচার হয়। ফাঁসি এই রমজান মাসে তার আমরা ফাঁসি চাই। এর আগে আছিয়ার বড় বোনকেও একাধিকবার ধর্ষণের চেষ্টা করে তার শ্বশুর। আছিয়ার বড় বোন আরও জানান, তার স্বামী সজীব হোসেনও জড়িত আছিয়া ধর্ষণ কাণ্ডে। সজীব নিজেই দরজা খুলে দিয়ে তার বাবাকে সাহায্য করে ঘরে ঢুকতে। খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল, এর জন্য আমি কিছু ঠিক পাইনি একদম। ফজরের একটু মানে সকাল আর একটু আগে উঠছে, উঠে দেখি যে ও ফ্লোরের উপর পড়ে রয়েছে, আর হচ্ছে দরজা খোলা। ওর খালি পেটে নিঃশ্বাস আছে আর গলা দিয়ে ঘা হয়ে গেছে। মনে করেন ও যতটুকু কষ্ট পাইছে তাকে তো ফাঁসি দিলেই তো কমই শাস্তি। ইতিমধ্যে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে হিটু শেখ সহ 4 আসামি, শিশুটির ভগ্নিপতি সজীব, সজীবের ভাই রাতুল, মা জাবেদা বেগমকে। ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণেও বিক্ষোভ করেন উত্তেজিত জনতা। তাদের হাত থেকে রক্ষায় কঠোর নিরাপত্তায় রোববার গভীর রাতে আসামিদের হাজির করা হয় আদালতে। তবে শুনানিতে তাদের পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী। পরে প্রধান আসামি হিটু শেখের 7 দিন এবং অন্যদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আছিয়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নরপশুদের কাছে নিরাপদ নয় তার মতো ছোট্ট শিশুরাও। ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন রোধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশ জুড়ে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 7 দিনের মধ্যে মাগুরার শিশু আসিয়ার ধর্ষণের বিচার কাজ শুরু ও পরবর্তী 7 থেকে 8 দিনের মধ্যে বিচার শেষ হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে কথা বলেন তিনি। আর 90 দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার করা সহ বেশ কিছু পরিবর্তন এনে নারী ও শিশু নির্যাতন দমনে সংশোধিত আইন রোববার বা সোমবার অধ্যাদেশ আকারে জারি হবে বলেও জানান আইন উপদেষ্টা। বলেন, শিশু ধর্ষণ ও বলাৎকারের বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। এত মানুষের এত চোখের জল, দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ। সব কিছু পেছনে ফেলে এখন অনন্তের পথে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে আসা 8 বছরের শিশুটি। গেল কয়েকদিন ধরেই তার উপর বর্বর নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন দেশের মানুষ। বৃহস্পতিবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে শোকার্ত কণ্ঠে আইন উপদেষ্টা জানালেন, মাগুরায় শিশু নির্যাতনের সাথে জড়িতদের বিচার হবে দ্রুততম সময়ে আর দৃষ্টান্তমূলকও। আজকেই পোস্টমর্টেম রিপোর্ট হবে, ডিএনএ রিপোর্ট, এটা একটা প্রক্রিয়া থাকে। আমরা আশা করছি আগামী 5 দিনের মধ্যে পেয়ে যাব। ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি। 12-13 জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। এবং আপনারা জানেন, অতীতে 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। আসছে সপ্তাহের শুরুতেই রবি বা সোমবার নারী ও শিশু নির্যাতন দমনে সংশোধিত আইন অধ্যাদেশ আকারে জারি হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। এই আগামী রোববার বা খুব দেরি হলে সোমবার, আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। নতুন আইনের বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি, সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। বলেন, নারী নির্যাতনের সাথে জড়িতদের কোনো ছাড় দিবে না সরকার। তবে এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন আইন উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
অন্য প্রসঙ্গ, রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 6টি সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে তার ভেতর কিছু সুপারিশ মন্ত্রণালয়গুলো নিজ উদ্যোগেই করতে পারবে। প্রধান উপদেষ্টাও সেই নির্দেশনায় দিয়েছেন। মডেল মসজিদ নির্মাণে আওয়ামী লীগ সরকার বিশাল দুর্নীতি করেছে জানিয়ে শফিকুল আলম বলেন, 560টি মসজিদ নির্মাণে $1 বিলিয়ন খরচ হয়েছে, যার অর্ধেক খরচেই মসজিদগুলো বানানো যেত। এই দুর্নীতির বিষয়ে আরও গভীর তদন্ত হবে বলে জানান তিনি। মাগুরায় ধর্ষিত শিশুর বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশ দিয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ধর্ষণের সংশোধিত বিচার প্রক্রিয়াও দ্রুত বাস্তবায়িত হবে। আমরা বলতে পারি এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের সফরে ঢাকা এসেছেন। বিকেল 5টায় তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘের মহাসচিব গুতেরেসকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শুক্রবার সকাল 9টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু বিষয়ক প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। এরপর জাতিসংঘের মহাসচিব সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2 নেতার বৈঠকে বসার কথা রয়েছে। পরে একটি বিশেষ ফ্লাইটে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে ইফতার করবেন। প্রায় 7 বছরের মাথায় দ্বিতীয় দফা বাংলাদেশ সফরে এলেন জাতিসংঘের মহাসচিব। তার এই সফরে মূলত রোহিঙ্গা সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। বিএনপিকে অবজ্ঞা করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে শান্তিনগর ইউনিট বিএনপির ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি জানান, কিছু দেশি বিদেশি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ প্রচারে নেমেছে। বলেন, কেউ যদি বিএনপিকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চিন্তা করে তা ভুল হবে। পাশাপাশি দলের নেতাকর্মীদের মধ্যে যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস। এই দলকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা কেউ দয়া করে করবেন না। অনেকে ভাবছেন যা ভাবছেন করে ফেলবেন না। বিএনপিকে অবজ্ঞা করে, বিএনপিকে খাটো করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের পক্ষে সিদ্ধান্তকে বাতিল করতে পারবে না। সচিবালয় এবং প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ আজ থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভা সমাবেশ ছাড়াও গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রাও নিষিদ্ধ। জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। সচিবালয় এবং প্রধান উপদেষ্টা বাসভবন ছাড়াও নিষেধাজ্ঞার আওতার মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোড। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়িয়েছে সরকার। আর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বলা হয়, 15 মার্চ থেকে 60 দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তা ছাড়াও কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত কর্মকর্তারাও এই ক্ষমতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। গত 17 সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় বলে পরে নভেম্বর এবং জানুয়ারিতে 2 মাস করে মেয়াদ বাড়ানো হয়েছিল। আজ এই মেয়াদ আরও 2 মাস বাড়ল।
বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে সচিবালয়ে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি নিয়ে সমঝোতা স্মারক সই করেন দুই দেশের প্রতিনিধিরা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন, আইন শৃঙ্খলা ও সংখ্যালঘু সংক্রান্ত বিষয়ে ভারতের মন্তব্য অযাচিত বলেও মন্তব্য করেন রফিকুল ইসলাম। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। জানান, সফরে রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা হবে। তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে এখনও উত্তর দেয়নি ভারত। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইন শৃঙ্খলা, সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা 10ম গ্রেডে বেতন এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পেতে যাচ্ছেন। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই সংক্রান্ত এক রিটের রিভিউয়ের নিষ্পত্তি করে এই রায় দেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন কাঠামো 11 ও 12তম গ্রেডে নির্ধারণ করা হয়েছিল 2014 সালে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে 45 জন প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে 2019 সালে হাইকোর্ট রিটকারী 45 জনকে 10ম গ্রেডে উন্নীত করে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেয়। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ হলে রিভিউ আবেদন করা হয়। বৃহস্পতিবার রিভিউ নিষ্পত্তি করে রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। প্রধান শিক্ষকরা এটাতে পেতেন, যারা ট্রেইনড তারা পেতেন 11তম গ্রেড, আর যারা ট্রেন না তারা পেতেন 12তম গ্রেড। ইভেন এখন বিসিএস থেকে যারা ক্যাডারের জন্য সিলেক্টেড হয়ে পদ স্বল্পতার কারণে না ঢুকে নন ক্যাডারে যাচ্ছে প্রধান শিক্ষক হিসাবে, তারাও 12তম গ্রেডে। এটা একটা সীমাহীন অন্যায় ছিল। এটা আর্টিকেল 29 এবং 31-এর ভায়োলেশন ছিল। 10ম গ্রেডে বেতন এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন রিটকারী প্রধান শিক্ষকরা। দীর্ঘ 11 বছর যাবৎ আমরা বঞ্চিত ছিলাম। তো আমরা বঞ্চিত থেকে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, চেষ্টা করেছি, কোনো পথ না পেয়ে শেষ পর্যন্ত আমরা আইনের দ্বারস্থ হয়েছি। এই দিনটির জন্য আমরা দীর্ঘ 11 বছর অপেক্ষা করেছি। মর্যাদার লড়াই আমরা এতকাল লড়াই করেছি। মহান আল্লাহর নিকট অশেষ কৃতজ্ঞতা। আপিল বিভাগের রায়ের মাধ্যমে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। সাক্ষাতে বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশে বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়। জামায়াত ইসলাম কেমন বাংলাদেশ দেখতে চায় সে বিষয়ে আলোচনা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকার জন্য ধন্যবাদ জানান জামায়াত আমির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাশিয়ার বর্তমান অ্যাম্বাসেডর। আবারও আসিয়া প্রসঙ্গ। মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে শিশু আসিয়ার জানাজা। সেখান থেকে শিশুটির মরদেহ তার গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুরে জারিয়াতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেকার রেজা। ইফতেকার, বর্তমানে অবস্থা কি দেখছেন আমাদের জানান। ঠিক এখন থেকে 10 মিনিট আগে শিশু আসিয়ার লাশ এসে পৌঁছেছে তার গ্রামের বাড়ি জারিয়াতে, এবং এর আগে সিএমএইচ থেকে তাকে যখন হেলিকপ্টার যোগে নিয়ে আসা হয়েছে মূলত মাগুরা সদরের স্টেডিয়ামে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয় এবং গ্রামবাসী বা পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকে শেষবারের মতো দেখার জন্য বা দেখার সুযোগ করে দেবার জন্য মূলত তার পাড়া বা মহল্লায় আনা হয়েছিল তার লাশ, এবং তার যে আত্মীয় স্বজন রয়েছে তার বাবা মা দাদা দাদি সহ যে পাড়া প্রতিবেশী ভাই
বোন যারা রয়েছেন তারা প্রত্যেকেই দেখেছেন তার লাশ এবং লাশ দেখার পর তাদের চেহারার মধ্যে সবার চেহারার মধ্যে একটা শোক বা তারা অনেকটাই নীরব বা নিস্তব্ধ হয়ে গেছেন তারা শোকে খুব একটা কিছু বলতে পারছে না, সবাই যে যার মতো তাকিয়ে থাকছেন। মূলত আমি এইমাত্র এসে যেটা দেখেছি এবং এরপর তার দ্বিতীয় নামাজে জানাজা পার্শ্ববর্তী একটি ঈদগাহ মাঠে সম্পন্ন হবে এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঠিক আজ থেকে 8 দিন আগে মূলত গত বৃহস্পতিবারে সে তার বোনের বাড়িতে গিয়ে এমন একটি নির্যাতনের শিকার হন তিনি এবং এরপর দীর্ঘ 7 দিন 8 দিনের একটি লড়াই, প্রথমে মাগুরা হাসপাতাল, সদর হাসপাতাল, তারপরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, তার পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তারপরও তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে সিএমএইচে ভর্তি করানো হয় এবং সিএমএইচ থেকেই তিনি আর ফিরতে পারেননি বা সে আর ফিরতে পারেনি এবং শেষ যাত্রা হিসেবেই তার গ্রামে তার নিথর দেহ আসলো এবং তার গ্রামবাসী এখন পর্যন্ত যারা রয়েছেন তারা প্রত্যেকেই বলছিলেন যে এমন ঘটনা বা এমন ভাগ্যে এমন বাস্তবতার কারণ না ঘটুক এবং তারা চান যে তাদের যে বোন বা আদরের যে ছোট বোন বা যে সন্তান, সেই সন্তানের এই নির্যাতন বা এই ধর্ষণের বিচার তারা দাবি করেন। তো এই ছিল জারিয়া থেকে শিশু আসিয়ার দাফনের সর্বশেষ তথ্য। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 239 জন আসামির জামিন শুনানি শেষ হয়েছে। জামিনের আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন আদালত। এই মামলায় আরও একজন সহ মোট 287 জন সাক্ষ্য দিয়েছেন আদালতে। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর আবু সাইদ খান। এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। পিলখানায় হত্যাকাণ্ডের মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়ে মুক্তি পেয়েছেন 178 জন। শুনানি ঘিরে কারাগারে প্রধান ফটকে ভিড় করেন বিডিআর জওয়ানদের স্বজনরা। এ সময় কারাগারে থাকা জওয়ানদের জামিনের দাবিতে মানববন্ধন করেন তারা। এদিকে জামিন শুনানি বিলম্বিত হওয়ার জন্য একে অপরকে দায়ী করেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। একটি চক্রান্তের মাধ্যমে তৎকালীন কতিপয় বিডিআর সদস্য 2009 সালে পিলখানায় 57 সেনা সদস্যের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজন করা হয় সেনাবাহিনীর ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে এই কথা বলেন তিনি। ইফতারের আগে সেনাপ্রধান নিহত বীর মুক্তিযোদ্ধাদের রুহের প্রতি মাগফিরাত কামনা করেন এবং জীবিত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ সম্মান জ্ঞাপন করেন। একই সাথে তিনি স্মরণ করেন 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডের শিকার বীর সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের নিহত সদস্যদের এবং জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের এবং জুলাই গণ অভ্যুত্থানে সকলের সাহসিকতা ও ত্যাগের কথা তুলে ধরেন। সদস্য একটি চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী চৌকস মেধাবী দেশপ্রেমিক ও অকুদম হয় 57 জন অফিসার, তাদের পরিবারের কয়েকজন সদস্য এবং একজন সৈনিককে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির অভাবনীয় ক্ষতি সাধিত হয়েছে। তাদের এই আত্মত্যাগকে স্মরণ রাখতে 25 ফেব্রুয়ারি আমরা প্রতি বছর এই দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করব। পোশাক শিল্প খাতকে অস্থিতিশীল করতে একটি মহল কৌশলে কাজ করছে বলে মন্তব্য করেছেন আইজিপি মোহাম্মদ বাহারুল আলম। সকালে গাজীপুর শিল্পাঞ্চল 2-এর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আইজিপি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছেন। অনেক পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছেন। তাই অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হতে হবে। শত প্রতিকূলতার মধ্যে পুলিশ প্রশাসন জনগণের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করছে বলেও তিনি জানান। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সিবগাতুল্লাহ, ঢাকা রেঞ্জ ডিআইজি AKM আওলাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
ঈদকে সামনে রেখে সরগরম চট্টগ্রামের বিপণী কেন্দ্রগুলো। কিছুটা বাড়তি দামের অভিযোগ থাকলেও বাজার পরিস্থিতি নিয়ে অনেকটাই সন্তুষ্ট ক্রেতা বিক্রেতা। আর মার্কেটে বাহারি পোশাকের সরবরাহ বাড়ানোর পাশাপাশি ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির রিপোর্ট, ক্যামেরায় সুমন গোস্বামী। বাহারি রঙের তৈরি পোশাক ঝুলছে দোকানে দোকানে। এই দৃশ্য সারা বছরের হলেও বাড়তি আমেজ আসন্ন ঈদ ঘিরে। রোজা শুরুর পর থেকেই ক্রেতা বিক্রেতার ব্যস্ততায় সরগরম ঈদের বাজার। পোশাকে বৈচিত্র্য থাকায় আগ্রহ বাড়ছে ক্রেতাদের। শাড়ি কিনলাম, একটু সালোয়ার কামিজ কিনলাম, এখন হচ্ছে ওগুলোর আনুষঙ্গিক জিনিসপত্র। এখানে দেখি সব ধরনের কালেকশনই আছে, দেখলাম ছেলেদের জন্য আছে, মেয়েদের জন্য আছে, ছোট বাচ্চাদের জন্য আছে। ছেলে মানুষ হিসেবে পাঞ্জাবির জন্য বেসিক্যালি আসে, তাছাড়া তো ওদের লেডিস আইটেমও ভালোই আছে। চট্টগ্রাম নগরীর ছোট বড় সব মার্কেট যেন সাজসাজ রব। নানা ফ্যাশনের পোশাকে উপচে পড়ছে বিপণী বিতানগুলো। এতে ক্রেতাদের চাহিদা মিটবে বলে আশা বিক্রেতাদের। এখানে দামে কম, মানে ভালো দেওয়া হয়। আমরা একই ছাদের মধ্যে পুরুষ, মহিলা, বাচ্চাদের, বয়েজ, গার্ল সব আইটেম নিয়ে আমরা প্রস্তুত। এই বছরকার মালের একটু জামার দাম বেশি, তো কাপড়ের দাম বেশি, এই জন্য একটু প্রাইস বেশি আর। ঈদ বাজারের নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি নানা ব্যবস্থা গ্রহণ করছেন ব্যবসায়ীরা। তবে বিগত বছরের তুলনায় পোশাকের দাম বেশি বলছেন খোদ ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ীদের জন্য আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা থেকে শুরু করে সুশৃঙ্খল ব্যবস্থা করা আছে, আমাদের সমিতির পক্ষ থেকেও করা আছে, এবং ট্রেড বাজার আমাদের দোকানদাররা খুবই আন্তরিক খুচরা কাস্টমারের প্রতি। নির্বিঘ্নে ঈদের বাজার করে ঈদ আনন্দ উদযাপন করবে নগরবাসী, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।